মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে সকালে তোমাদের যে ক্লাসটা আরম্ভ করব সেটা ভৌত বিজ্ঞানের। তোমরা জানো যে ভৌত বিজ্ঞানে অলরেডি আমরা দুটো ক্লাস করে ফেলেছি। যে চ্যাপ্টারটা করছিলাম, চ্যাপ্টারের নাম হচ্ছে তড়িৎ প্রবাহ, চলতড়িৎ। সেই চলতড়িতের দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে। আমরা আজকে 3 নাম্বার ক্লাস স্টার্ট করব। এই 3 নাম্বার ক্লাসের মধ্যে প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া দেখানোর জন্য ওয়েস্টেজের পরীক্ষার বর্ণনা। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা আলোচনা করব। তাহলে দেখো, প্রশ্নটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া দেখানোর জন্য ওয়েস্টেজের পরীক্ষার বর্ণনা। অথবা কোশ্চেনটা এইভাবেও হতে পারে, একটি সহজ পরীক্ষার দ্বারা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া দেখাও। তাহলে আমরা এখানে বর্ণনা করব তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্রিয়া কীভাবে হয়, সেই বর্ণনাটা আমরা এখানে করতে চাইছি। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি। বিজ্ঞানী ওয়েস্ট্রাস 1820 খ্রিস্টাব্দে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সম্বন্ধে একটা পরীক্ষা বর্ণনা করেন। সেই পরীক্ষাটাই এবার আমরা নিজেরা বর্ণনা করে বিষয়টাকে বুঝতে চাইছি। ঠিক আছে, তো 1820 সালের পরীক্ষা এটা। তো দেখো, প্রথমে তোমাদের মডেলটা দেখাই, তারপরে সেটাকে ব্যাখ্যা করছি। ঠিক আছে, দেখো ছবিতে একটা ব্যবস্থাপনা করা আছে, এটাই পরীক্ষার। তো এখানে উপকরণ হিসাবে 1.5 ভোল্টের দুটি ব্যাটারি, একটি মোটা তামার তার, সংযোগকারী তার, টোস্টার, সুইচ, চুম্বক শলাকা এবং রোধক লাগছে। এই হচ্ছে তোমার উপকরণ। পরীক্ষার ব্যবস্থাটা কিভাবে করা হয়েছে, ব্যাটারির দুটিকে টোস্টারে লাগিয়ে মোটা তামার তার, রোধক যেটাকে আর বলা হচ্ছে, সে রোধক ও সুইচের সংযোগকারী তার দিয়ে ছবির মতো সংযোগ স্থাপন করে একটি টেবিলের ধার ঘেঁষে রাখা হচ্ছে, যেখানে এবি হলো মোটা তামার তার। এবার এবি তারটিকে টেবিলের বাইরে স্থাপন করা হলো, যাতে এবি তার পড়ে না যায় বা হেলে না যায়। এবি তারকে এমনভাবে রাখা হলো যাতে এ দক্ষিণ দিকে ও বি উত্তর দিকে থাকে, অর্থাৎ এবি তারকে উত্তর দক্ষিণে লম্বালম্বি করে স্থাপন করা হচ্ছে। এই অবস্থায় কি করা হচ্ছে না, এবি তারকে উত্তর দক্ষিণে রেখে সুইচ অফ করে চুম্বক শলাকে এবি তারের নিচে রাখা হচ্ছে। এই অবস্থায় চুম্বক শলাকার উত্তর দক্ষিণ দিক বরাবর মুখ করে থাকবে। এবার সুইচ অন করলে দেখা যাবে চুম্বক শলাকার উত্তর মেরু পশ্চিম দিকে বিক্ষিপ্ত হওয়া। সুইচ অফ করে চুম্বক শলাকাকে এবি তারের উপরে স্থাপন করে সুইচ অন করলে দেখা যাবে চুম্বক শলাকার উত্তর মেরু পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে। এবার ব্যাটারির মেরু উল্টে দিলে দেখা যাবে এবি তারের তড়িৎ প্রবাহ বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে হবে। পূর্বের মতো চুম্বক শলাকাকে এবি তারের নিচে
ও ওপরে রাখা হলে দেখা যাবে চুম্বক শলাকা উত্তর মেরু যথাক্রমে পূর্ব দিকে ও পশ্চিম দিকে বিক্ষিপ্ত হলো। ঠিক আছে, এই হচ্ছে তোমার পরীক্ষা। দেখো, বিষয়টাকে তোমাদের হাতে কলমে বোঝানোর চেষ্টা করি। এইটাকে একটা তার ধরে নাও। এই তারের এটা হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। ধরো এই দিক থেকে এই দিকে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ কারেন্টটা দক্ষিণ থেকে উত্তরের দিকে যদি যায়, এটা দক্ষিণ এ বিন্দু আর এটা হচ্ছে উত্তর বি বিন্দু, তাহলে এ থেকে বি বিন্দুর দিকে যদি কারেন্ট যায়, আর এইটা ধরো চুম্বক শলাকা, এই চুম্বক শলাকার এই প্রান্তটা হচ্ছে এন মেরু অর্থাৎ উত্তর মেরু, আর এই নিচের বিন্দুটা হচ্ছে চুম্বকের এস মেরু। তাহলে ওপরেরটা এন, নিচেরটা এস। এবার তারের মধ্য দিয়ে যখন কারেন্ট পাঠানো হচ্ছে না, তখন সুইচ অফ করে রাখা হচ্ছে, তখন চুম্বক শলাকা তারের নিচে রাখলে এই পজিশনে থাকবে। কিন্তু যখনই সুইচ দেওয়া হবে তখন তারের মধ্য দিয়ে কী হবে, কারেন্ট যাবে। সুইচ অন করলেই দেখা যাবে চুম্বক শলাকাটা এইভাবে সরে যাচ্ছে। এই কাগজটাকে চুম্বক শলাকা ভাবো, চুম্বক ভাবো, তাহলে উত্তর মেরুটা দেখা যাচ্ছে পশ্চিম দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এই দিকটা হচ্ছে উত্তর দিক। তাহলে এই উত্তর মেরুটা চুম্বকের কোথায় যাচ্ছে, পশ্চিম দিকে যাচ্ছে। তাহলে যখনই সুইচ অফ করা হচ্ছে তখন এই পজিশনে আসছে, আর যখন সুইচ অন করা হচ্ছে তখনই এরকম করে বেঁকে যাচ্ছে। তাহলে চুম্বককে বাঁকিয়ে দিচ্ছে এই তার। তার মানে কি, এই তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে গেছে। ওই জন্যই কিন্তু এই তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে বলেই কিন্তু এটা বেঁকে যাচ্ছে। এবার আমি তারটাকে যদি চৌম্বকের উপরে স্থাপন করি এরকম, তাহলে কি হবে, তারের উপরে যদি চুম্বক নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা যদি সুইচটা অন করি আগের মতো, তাহলে দেখব এটা পূর্ব দিকে বিক্ষিপ্ত হচ্ছে। আগের বার পশ্চিমে বিক্ষিপ্ত হচ্ছিল, এবার কিন্তু পূর্বে বিক্ষিপ্ত হবে। সুইচ অফ মানে এই পজিশন, সুইচ অফ করলে উত্তর দক্ষিণে মুখ করে থাকবে চুম্বক, কিন্তু সুইচ অন করলে উত্তর মেরুটা দেখা যাবে সামান্য একটু পূর্ব দিকে বেঁকে যাচ্ছে। ঠিক আছে, এই ঘটনাটা যদি আমি ব্যাখ্যা করি তাহলে বলবো যে এই তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে বলে এই চৌম্বকের শলাকার বিক্ষেপ ঘটাচ্ছে। ঠিক আছে, এখন এই তারের মধ্য দিয়ে যদি উল্টো ডিরেকশনে কারেন্ট পাঠানো হয়, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে যদি কারেন্ট পাঠানো হয়, তাহলে এই চুম্বকের বিক্ষেপটা একদম বিপরীতমুখী হবে। ঠিক আছে, তোমাদের একটা সহজ ছকের মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করছি। এবার তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, তড়িৎ প্রবাহের অভিমুখ দক্ষিণ থেকে উত্তরের দিকে যদি যায়, যেটা আমরা ব্যাখ্যা করলাম একটু আগেই, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যদি যায়, এবং চুম্বক শলাকা যদি তারের নিচে রাখা হয়, সেক্ষেত্রে চুম্বক শলাকার উত্তর মেরু পশ্চিম দিকে বিক্ষেপণ হবে। ছবিতে তোমরা নিচে ছবিতে এ ছবি দেখতে পাচ্ছ। ঠিক তার নিচে দক্ষিণ থেকে উত্তরে যদি যায় তড়িৎ প্রবাহ, অর্থাৎ এ থেকে বিতে যাচ্ছে তড়িৎ প্রবাহ, তারের ঠিক ওপরে যদি চুম্বক শলাকা রাখি, তাহলে চুম্বক শলাকা এবার উত্তর মেরুর বিক্ষেপণটা কিন্তু পূর্ব দিকে হবে, যেটা ছবিতে তোমরা
বি ছবি দেখতে পাচ্ছ। এবার তড়িৎ প্রবাহের অভিমুখটাকে যদি আমরা পাল্টে দিই, অর্থাৎ বি থেকে এর দিকে যদি করি, তাহলে বিক্ষেপণটা ঠিক আগের বারের উল্টো হবে। ঠিক আছে, যেটা সি নাম্বার এবং ডি নাম্বার ছবি দিয়ে তোমাদের দেখানো আছে। তাহলে এইভাবেই তোমরা মনে রাখবে, যে কোনো উপরের দুটো কেস মনে রাখবে, নিচের দুটো কেস উল্টো, এটা অটোমেটিক্যালি তোমাদের মনে রাখবে। ক্লিয়ার? তাহলে এই পরীক্ষার মাধ্যমে আমরা যেটা সিদ্ধান্ত করতে পারবো সেটা হচ্ছে, কোনো তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হলে তারের চারপাশে একটি চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টে দিলে চুম্বক ক্ষেত্রের অভিমুখও পাল্টে যায়। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখার দরকার, এক্ষেত্রে যে তারটা তোমাদের দেখানো হয়েছিল, সেই তারটা কিন্তু চুম্বকে পরিণত হয় না। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহলে তার চুম্বকে পরিণত হচ্ছে না। ক্লিয়ার? তাহলে ঠিক আছে। নেক্সট তোমাদের এরকম আলাদাভাবে কোশ্চেন সেট হয়ে আসতে পারে। দেখো কোশ্চেনটা কি বলছে, ওয়েস্ট্রেজের পরীক্ষায় ব্যবহৃত তারের মধ্য দিয়ে দক্ষিণ থেকে উত্তরে তড়িৎ প্রবাহ হলে তারটির নিচে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপণ কোন দিকে হবে? ওয়েস্টেজের পরীক্ষায় ব্যবহৃত তারের মধ্য দিয়ে দক্ষিণ থেকে উত্তরে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারের নিচে চুম্বক রাখা হয়েছে, তাহলে উত্তর মেরু কোন দিকে যাবে? আমরা জানি উত্তর মেরু পশ্চিম দিকে যাবে। তুমি ছবিতে দেখতে পাচ্ছ। দেখো এখানে দিক দেখানোর জন্য এখানে একটা তীর চিহ্ন দিয়ে রেখা আঁকা হয়েছে, এটা দক্ষিণ থেকে উত্তর। তাহলে তারটা এইটা, এই তারের মধ্যে দিয়ে তীর চিহ্ন দিয়ে তড়িৎ প্রবাহ দেখানো হচ্ছে, দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছে। আর তারের নিচে যদি চুম্বক শলাকাকে রাখা হয়, সেক্ষেত্রে চুম্বকের উত্তর মেরুটা এইভাবে বিক্ষিপ্ত হবে। এই যে আমার কলমটা ঘুরছে, এরকম করে বিক্ষিপ্ত হবে। এটাই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর। আর একটু তোমরা ক্লিয়ার হয়ে গেলে। ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটা একদম সিমিলার। ওয়েস্ট্রেজের পরীক্ষায় ব্যবহৃত তারের মধ্য দিয়ে উত্তর থেকে দক্ষিণে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটির নিচে চুম্বক শলাকা রাখলে উত্তর মেরু কোন দিকে বিক্ষিপ্ত হবে? তাহলে দেখো, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। এবার কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখটাকে পাল্টে দেওয়া হয়েছে। আগের বার ছিল দক্ষিণ থেকে উত্তরে কারেন্ট যাচ্ছে, এবার কারেন্টটা কিন্তু উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ তীর চিহ্ন দিয়ে দেখানো আছে। দেখো এইটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণের দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে উত্তর মেরুটা কী হবে? এবার ডান দিকে, অর্থাৎ পূর্ব দিকে বেঁকে যাবে। ঠিক আছে। তাহলে ওয়েস্ট্রেজের পরীক্ষায় তড়িৎ প্রবাহ পাঠানো হলে পরিবাহী তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করার জন্য ওয়েস্ট্রেজের পরীক্ষায় স্পষ্ট নির্দেশিত করা আছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে উত্তর থেকে দক্ষিণ, এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে কারেন্ট যাচ্ছে, পূর্ব থেকে পশ্চিমে চুম্বক শলাকা বিক্ষেপণ হচ্ছে, এটা একটু জটিল ফর্ম হয়ে যাচ্ছে বোঝার ক্ষেত্রে। তাহলে এটার কি আরও কোনো সহজ উপায় আছে বোঝার? যে তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে চুম্বক শলাকা রাখলে
চুম্বক শলাকার উত্তর মেরুটা কোন দিকে বিক্ষিপ্ত হবে সেটা বোঝার কি আরও অন্য কোনো সহজ উপায় আছে? অবশ্যই সহজ উপায় আছে। সহজ উপায়টা বুঝতে গেলে অ্যাম্পিয়ারে সন্তরণ সূত্র তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো অ্যাম্পিয়ার হচ্ছে একজন বিজ্ঞানীর নাম। তিনি একটা সূত্র দিয়েছিলেন, ভীষণ সহজ সূত্র, যার মাধ্যমে তড়িৎ প্রবাহ হলে তারের মধ্য দিয়ে তার চারপাশে যে তড়িৎ প্রবাহের অভিমুখ অনুসারে চৌম্বকের বিক্ষেপণটা কোন দিকে হবে সেটা বোঝার জন্য তিনি একটা সূত্র দিয়েছেন। সেই সূত্রটাকে আমরা অ্যাম্পিয়ারের সূত্র নামে বুঝি। তাহলে এই অ্যাম্পিয়ারের সূত্রটা তোমাদের ছবির সাহায্যে বোঝানো খুব দরকার। তা আমি তোমাদের ছবিতে নিয়ে যাচ্ছি, তারপরে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটাকে বোঝানোর চেষ্টা করছি। খুবই সহজ সূত্র, তোমরা দেখবে কত ক্লিয়ারলি বিষয়টাকে বোঝানো আছে, ঠিক আছে? তাহলে চলো আমরা অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটা বুঝে আসি। দেখো আমাদের এখানে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটা অর্থাৎ সাঁতারের সূত্র। অ্যাম্পিয়ার বিজ্ঞানীর নাম। তো অ্যাম্পিয়ার সাঁতারের সূত্রটা কীরকম করে দিয়েছিলেন, ঠিক আছে? দেখো, তড়িৎ পরিবাহী তার বরাবর কোনো ব্যক্তি কল্পনা করা হচ্ছে, ঠিক আছে? কোনো ব্যক্তি চুম্বক শলাকার দিকে মুখ করে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটতে থাকলে ব্যক্তিটির প্রসারিত বাম হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিক সেই দিকে হবে। কত ক্লিয়ারলি বিষয়টাকে বোঝানো আছে। ছবিতে দেখো, একটা ব্যক্তি কি করেছে, এই পায়ের দিক থেকে মাথার দিক বরাবর চুম্বক এই বরাবর তড়িৎ পাঠানো হচ্ছে, এটা আমরা ধরে নিলাম যে এটাই হচ্ছে তার, ঠিক আছে? তাহলে এই বরাবর কি হচ্ছে, তড়িৎ পরিবাহী তারের দিক বরাবর পা থেকে মাথার দিকে কারেন্ট যাচ্ছে, এটাকে আমরা কল্পনা করে নিলাম। তাহলে একটা ব্যক্তি সাঁতার কাটছে। এবার এর নিচে যদি ব্যক্তিটির নিচে যদি চুম্বক শলাকা রাখা হয়, তাহলে দেখা যাবে চুম্বক শলাকার উত্তর মেরুটা বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত হবে, যেটা তীর চিহ্ন দিয়ে দেখানো আছে। ব্যক্তিটির বাঁ হাত এই দিকে আছে, তাহলে বাঁ হাত যেদিকে যায় ঠিক সেই দিকে কিন্তু চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষেপণ হবে। কত ক্লিয়ারলি বিষয়টাকে বোঝানো আছে, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে প্রশ্ন এবং উত্তর ছবি সহ সবই তুমি দেখতে পাচ্ছ। এগুলো তুমি নোট বইয়ে নোট খাতায় অবশ্যই নোট করে নিও, ঠিক আছে? এবার আমরা নেক্সট কোশ্চেন আলোচনা করি। নেক্সট আমরা আলোচনা করব চুম্বক বলরেখা। এটা একটা কাল্পনিক রেখা, চুম্বক ক্ষেত্রের একটি ক্ষুদ্র সর্ববাধামুক্ত উত্তর মেরু থেকে যে পথ বরাবর গমন করে চুম্বক বলরেখা বলা হয়। তাহলে চুম্বক ক্ষেত্র এটার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যে পথ বরাবর যায় সেটাই চুম্বক বলরেখা। চুম্বক বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করে। চলো এটাকে আমরা ছবির মাধ্যমে বিষয়টাকে বুঝি। ছবিতে দেখতে পাচ্ছ এখানে আমাদের 6.30 যে ছবিটা আছে সেখানে একটা দণ্ডচুম্বক রাখা আছে, এন এবং এস। এন মানে উত্তর মেরু আমরা জানি, এস মানে দক্ষিণ মেরু। তো দেখো, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে তীর চিহ্ন দিয়ে ডট ডট করে কতগুলো রেখা দেখানো হচ্ছে, গোল গোল অনেকটা বাঁকা রেখা দেখানো হচ্ছে। দেখো আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদের। দেখো, এটা হচ্ছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে রেখা যাচ্ছে, দেখো ঘুরে ঘুরে রেখা যাচ্ছে। এই রেখাগুলোই আমাদের চুম্বক বলরেখা, চুম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশকারী রেখা। এটা বলের রেখা, চুম্বক বলরেখা বলা হয়। এই চুম্বক বলরেখা বক্ররেখা, কাল্পনিক বক্ররেখা। বাস্তবে এই চুম্বক বলরেখা আদতে এরকম করে আমরা দেখতে পাবো না, এটা একটা কাল্পনিক রেখা।
কিন্তু এই বলরেখা বরাবরই চৌম্বক ক্ষেত্র কী করে, কাজ করে। আর এখানে যদি আমরা একটা স্পর্শক আঁকি, চৌম্বক ক্ষেত্রের অভিমুখকে প্রকাশ করবে। ঠিক আছে। নেক্সট আমরা জানব যে কোনো তড়িৎ প্রবাহী তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয়, সেক্ষেত্রে বলরেখা কোন দিক থেকে কোন দিকে যাবে, অর্থাৎ বলরেখার অভিমুখ কী হবে, সেই সংক্রান্ত একটা সূত্র বলতে পারো, সেই সূত্র আমরা পড়ব। সূত্রটার নাম হচ্ছে দক্ষিণ মুষ্টি নিয়ম। ঠিক আছে, তাহলে সূত্রটা আমরা চলো আলোচনা করি। দেখো, তড়িৎবাহী তারের চারদিকে চৌম্বক ক্ষেত্র যে তৈরি হচ্ছে, সেই সম্পর্কিত দক্ষিণ মুষ্টি নিয়ম কি? তো দক্ষিণ মুষ্টি নিয়মটা হচ্ছে, কোনো তড়িৎবাহী তারকে ডান হাতের মুষ্টিতে ধরে বৃদ্ধাঙ্গুষ্টি বরাবর তড়িৎ প্রবাহ দেখানো হলে বাকি আঙুলগুলি চুম্বক বলরেখার অভিমুখকে নির্দেশ করবে। তোমরা ছবির দিকে তাকাও। বৃদ্ধাঙ্গুল যেদিকে লাল কালিতে দেখানো হচ্ছে, সেই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। এবার বাকি আঙুলগুলো যেদিকে আছে, সেই দিকে চুম্বক বলরেখা অভিমুখ হবে। কারণ আমরা জানি তড়িৎ পরিবাহী তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সেই চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়া অর্থই হচ্ছে বলরেখা থাকবে। তাহলে সেই বলরেখার দিক কি হবে, বাকি আঙুলগুলোর যে দিক, সেই অভিমুখটাকেই নির্দেশ করবে বলরেখার দিক। ঠিক আছে, তোমরা অ্যান্সারটাও এখান থেকে পেয়ে যাচ্ছ, তোমরা নোট খাতায় লিখে নেবে। দেখো, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আমি একটা কলমকে ধরে রেখেছি। ধরো এই দিক থেকে এই দিকে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ আমার যে বৃদ্ধাঙ্গুলের দিকে কারেন্ট যাচ্ছে। এটা কলম মানে তড়িৎ প্রবাহী তার ভাবো। এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে, এই দিক থেকে এই দিকে, অর্থাৎ আমার বৃদ্ধাঙ্গুল যে দিকে আছে সেই দিকে। আর এটাকে ডান হাত ভেবে নাও। ডান হাতের মধ্যে আমরা একটা তড়িৎ পরিবাহী তারকে ধরে রেখেছি। তাহলে এই তারের চারপাশে কি হবে, চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের যে বলরেখার অভিমুখ, সেটা কোন দিকে হবে? যেহেতু তড়িৎটা এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে বলরেখা বাকি আঙুলগুলো যেদিকে আছে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে, তাহলে আঙুলগুলো যেদিকে আছে বাকি আঙুল, সেই বাকি আঙুলগুলোর অভিমুখই হবে বলরেখার অভিমুখ। তাহলে কারেন্ট এই দিক থেকে এই দিকে গেলে বৃদ্ধাঙ্গুলের দিকে যদি যায় কারেন্ট, তাহলে কি হবে, বাকি আঙুলগুলো যেদিকে যাচ্ছে সেই দিকে কিন্তু চুম্বক বলরেখার অভিমুখ হবে। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। নেক্সট ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা আলোচনা করব। দেখো, বাঁদিকের ছবিতে দ্বন্দ্বচুম্বক, এই দ্বন্দ্বচুম্বকের বলরেখা কিভাবে তৈরি হচ্ছে তোমরা সেটার ছবিতে পরিষ্কার দেখে নাও। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে বলরেখাগুলো যাচ্ছে, অর্থাৎ এন থেকে এসের দিকে যাচ্ছে। তোমরা বাঁ দিকের ছবিতে দেখতে পাচ্ছ। এবার ডান দিকের ছবিতে কোনো তারের মধ্য দিয়ে কারেন্ট গেলে তারের চারপাশে তো চুম্বক ক্ষেত্র তৈরি হয়, আমরা জানি। তাহলে সেই চুম্বক ক্ষেত্রের বলরেখাটা কিভাবে হবে সেটাকে দেখানো আছে। তাহলে ব্যাটারির সাহায্যে একটা পরিবাহী যুক্ত করা আছে, তার মানে এই তারটা কুণ্ডলীকৃত আছে। এই কুণ্ডলীকৃত তারের মধ্য দিয়ে কারেন্ট এই দিক থেকে এই দিকে যাচ্ছে। এই তীর চিহ্ন দিয়ে দেখানো আছে। তীর চিহ্নটা দেখো, তীর চিহ্নের মাধ্যমে দেখানো আছে। তাহলে কারেন্ট এই দিক থেকে এই দিকে যাচ্ছে। তাহলে বলরেখাগুলো কিন্তু চুম্বক বলরেখা এই বরাবর হবে। তীর চিহ্ন সাহায্যে কালো কালিতে ডট ডট করে দেখানো আছে। আবার এই দিকে যে চুম্বক বলরেখা, সেটা এই দিক বরাবর হবে। ঠিক আছে, তাহলে চুম্বক বলরেখা পরিবাহীর ক্ষেত্রে যদি কুণ্ডলীকৃত থাকে, এরকম যদি বক্র থাকে পরিবাহী, সেক্ষেত্রে বলরেখা কিভাবে তৈরি হয় সেটা এই ছবির মাধ্যমে আমাদের দেখানো আছে।
ডান দিকের ছবির মাধ্যমে। ঠিক আছে, এর অভিমুখকে নির্ণয় করার জন্য আমরা দুটো সূত্র পড়তে পারি, সেই সূত্র নিয়ে এবার আমরা আলোচনা করব। নেক্সট আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আলোচনা করব। প্রশ্ন বলে সূত্র বলতে পারি, সূত্র আলোচনা করব, যে সূত্রটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তড়িৎ পরিবাহী তার যদি কোনো চুম্বকের কাছে থাকে তাহলে সেই চুম্বক দ্বারা তড়িৎ পরিবাহী তারকে কিভাবে বল প্রয়োগ করে, সেই বলের অভিমুখটা কীরকম সেটা আমরা বুঝতে পারব। অর্থাৎ আমরা জানি কোনো তার, ধরো এটা একটা তার, তাহলে এই তারের মধ্য দিয়ে যদি আমাদের কারেন্ট যায় আর এখানে যদি একটা চুম্বক রাখা থাকে, এইটা দিয়ে আমি চুম্বককে বোঝাচ্ছি, তাহলে চুম্বক যদি রাখা থাকে তাহলে এই তারের মধ্য দিয়ে কারেন্ট পাঠালে তারের চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে, আর এই চুম্বকের জন্য চুম্বক ক্ষেত্র তো থাকবেই। তাহলে এই তারের মধ্য দিয়ে অর্থাৎ পরিবাহীর মধ্য দিয়ে যদি আমাদের তড়িৎ প্রবাহ পাঠানো হয় আর একটা চুম্বক যদি থাকে তাহলে তড়িৎ পরিবাহী তারের চারপাশে কি হবে, চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে এই দুটোর প্রবাহে চুম্বক কী করবে, এই তারের মধ্যে এক রকমের বল প্রয়োগ করবে। সেই বলটা কীরকম হবে, বলের অভিমুখটা কীরকম হবে, অর্থাৎ তারকে কীভাবে ধাক্কা দেবে, সে কোন বরাবর বল প্রয়োগ করবে এই তারটাকে অর্থাৎ পরিবাহীটাকে, সেটা বোঝার জন্য আমাদের বাম হস্ত নিয়ম, যেটা বিজ্ঞানী ফ্লেমিং দিয়েছিলেন, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের সাহায্যে সেটা বুঝতে পারি। সেটা বোঝার জন্য আমাদের বাঁ হাত নিতে হবে। তো বাঁ হাতের ডান এই তিনটা আঙুল, এই তিনটা আঙুলের মধ্যে এইটাকে বলি আমরা বৃদ্ধাঙ্গুল। বাম হাত, এটাকে তুমি বাম হাত ধরো, তো বৃদ্ধাঙ্গুল, এটা হচ্ছে বাঁ হাত, বৃদ্ধাঙ্গুল। আর এইটা হচ্ছে তর্জনী, আর এইটা হচ্ছে মধ্যমা। ঠিক আছে, তাহলে আঙুলগুলোর নাম আমরা বুঝলাম। এইটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, ঠিক আছে, এইটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, আর এইটা হচ্ছে তর্জনী, আর এটা হচ্ছে মধ্যমা। ঠিক আছে, এবার দেখো এই তোমার এই তিনটা আঙুলকে পরস্পর 90 ডিগ্রি কোণে যদি আমরা রাখি তাহলে দেখো এই আঙুলের সাথে এই আঙুল 90 ডিগ্রি কোণ, দেখতে পাচ্ছ 90 ডিগ্রি কোণ মানে এলের মতো 90 ডিগ্রি কোণ। আর এই আঙুলের সাথে 90 ডিগ্রি কোণ দেখতে পাচ্ছ, আর এই দিকটাও কিন্তু 90 ডিগ্রি কোণ আছে। অর্থাৎ তিনটা আঙুল পরস্পরের সাথে যদি 90 ডিগ্রি কোণে রাখা হয়, দেখা যাচ্ছে পজিশনটা, এই আঙুল, এই আঙুল, এই আঙুল, তিনটা আঙুলই কিন্তু পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। এরকম 90 ডিগ্রি কোণে যদি রাখা হয় তাহলে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটা বলছে বাম হাতে বৃদ্ধাঙ্গুল, তর্জনী এবং মধ্যমা পরস্পর 90 ডিগ্রি বা সমকোণে প্রসারিত করলে যদি তর্জনী বরাবর চুম্বক ক্ষেত্রের অভিমুখ হয়, মানে এই বরাবর যদি চুম্বক ক্ষেত্র কাজ করে, এই বরাবর এই দিক থেকে এদিকে যদি চুম্বক ক্ষেত্র যায়, আর এই দিকে যদি তড়িৎ প্রবাহ হয়, মধ্যমা বরাবর যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে এই যে এর সাথে 90 ডিগ্রি কোণ করে বৃদ্ধাঙ্গুল আছে, সেই বৃদ্ধাঙ্গুলের যে দিকে যাচ্ছে সে বৃদ্ধাঙ্গুলের অভিমুখেই তড়িৎ প্রবাহের গতি নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে পরিবাহীর ওপর ক্রিয়াশীল বল কোন দিকে হবে, এই দিকে হবে। তাহলে আবারও বলি, এই আঙুল বরাবর তর্জনী বরাবর চুম্বক ক্ষেত্র, মধ্যমা বরাবর প্রবাহ মাত্রা যদি পাঠানো হয় তাহলে পরিবাহীর যে বল প্রয়োগ করবে পরিবাহীর ওপর চুম্বক ক্ষেত্র, সেই বলটা এই বৃদ্ধাঙ্গুল বরাবর হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এইটাকে আমি উত্তর কী রকম হবে সেটা তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো তাহলে দেখো এখানে
তড়িৎ পরিবাহীর ওপর চুম্বক ক্রিয়া সংক্রান্ত ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো। অথবা এরকমভাবে প্রশ্ন আসতে পারে, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি বিবৃত করো। এটা মাধ্যমিকে বারবার সেট হয়। দেখো ছবিতেও দেখতে পাচ্ছ, পাশে লেখাও আছে, বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্টি তর্জনী এবং মধ্যমাকে পরস্পর সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনীর চুম্বক ক্ষেত্রের অভিমুখ, ছবিতে দেখো তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখকে নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেটা আছে অর্থাৎ বৃদ্ধ আঙ্গুল যেটা, সেটা পরিবাহীর গতির অভিমুখ বা পরিবাহীর ওপর ক্রিয়াশীল বলের অভিমুখকে নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের মতো আমরা আলোচনা এই পর্যন্তই রাখলাম। আজকের ক্লাসটা তোমরা একটু ধৈর্য ধরে করবে, 2-3 বার প্রয়োজনে দেখবে, বইটার সাহায্য নেবে, বইটা পড়বে, তারপর আমার বুঝিয়ে দেওয়া অংশ বারবার তুমি বোঝার চেষ্টা করবে, কারণ বিষয়টা একটু কঠিন। আশা করি তোমরা অনেকটা বুঝতে পেরেছ। ঠিক আছে, নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারের পরবর্তী বিষয়গুলো পড়ব। চলো আজকে এই পর্যন্তই থাক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।